আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। প্রিয় এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইংলিশ সেকেন্ড পেপারের বিশেষ সাজেশন ক্লাসে। এর আগে গতকাল আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস হয়েছিল ইডুকাটম স্কুল পেজে, এবং তোমরা কিন্তু অনেক বড় একটা অংশ কমন পেয়েছো। এর আগে স্যার আমাদের এই চ্যানেলে আমরা এদেরকে বাংলা সেকেন্ড পেপারের ক্লাস করেছি, এবং সেখান থেকে কিছু কিছু বোর্ডে স্যার 90% থেকে 95% পর্যন্ত কমন এসেছিল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জাওয়াত স্যারকে। আমি খুব শর্টে 8 সেকেন্ডে একটু ইন্ট্রো দিয়ে দেই। জাওয়াত স্যার হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন ইংরেজির ক্ষেত্রে ব্যক্তি, যিনি 9 আউট অফ 9 পেয়েছে আইএলটিএস এ। আচ্ছা, যাই হোক, এরপরে স্যার স্যার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে টপ করেছিল। এখন উনি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে পড়তেছে। এছাড়া স্যারের অনেকগুলো পরিচয় আছে, এখন পরিচয় দেবো না, আমরা ক্লাসে প্রবেশ করব। আজকের এই ক্লাসে আমি স্যার একটু দেখিয়ে দিতে চাই আমি ওদেরকে আজকে কি পড়াবো। আজকের ক্লাসে আমরা তোমাদেরকে 40 মার্ক, মাত্র 30 মিনিটের একটা ক্লাসে, স্যার আমাদের ডিউরেশন হাইস্ট 30 মিনিট হবে, এর বেশি হবে না, সর্বোচ্চ 30 মিনিট হবে। এর মাঝে আমরা তোমাদেরকে 40 মার্ক কমন দিয়ে দেব ইনশাআল্লাহ। এই ক্লাসটা থেকে যাবে এই চ্যানেলে, তোমরা পরবর্তীতে পরীক্ষা দিয়ে আসার পরে মিলিয়ে নিবা, ভাইয়া কমন পড়ে নাই, 40 মার্ক পাই নাই, ঠিক আছে? এই চ্যালেঞ্জটুকু দিয়ে আমি একটু দেখাচ্ছি কি কি করাবো, তোমরা ভয় পাবা না। আজকে আমরা প্যারাগ্রাফ দেখাবো যেখান থেকে তুমি 30 মার্ক হুবহু কমন পাবা, এবং আমরা তোমাদেরকে আজকে ফর্মাল লেটার দেখাবো যেখান থেকে 10 মার্ক হুবহু কমন পাবে। আমরা শুধু সাজেশন দেব না, এই সাজেশনটা সবগুলো প্যারাগ্রাফের অ্যান্সার দিয়ে দেব, এবং তুমি যদি কোনো অ্যান্সার তুমি মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট দেখবা, নিজে নিজেই শিখে যাবা। একই সাথে স্যার আমরা আজকে এদেরকে ফর্মাল লেটার গুলো দিয়ে দেব, রাইট, একদম অ্যান্সার সহ, প্রত্যেকটার অ্যান্সার সহ দেব। যতগুলো কোথায় পাওয়া যাবে স্যার অ্যান্সারটা হচ্ছে স্যার আমরা আমাদের ডেসক্রিপশন লিংকে দিয়ে দেব, ডেসক্রিপশনে দিয়ে দেব, এবং কমেন্ট বক্সের ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দেব স্যার। ওকে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই সাজেশনগুলোর অ্যান্সার কোথায় পাওয়া যাবে, রাইট? এই আমরা যতগুলো এই 40 মার্কের তুমি নিশ্চিত কমন পাবে, এর জন্য তোমাকে আমাদের ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে থাকা পিন কমেন্ট থেকে ড্রাইভ লিংকটা ডাউনলোড করে নিতে হবে। ওকে, চলো আমরা তাহলে শুরু করে দিই। স্যার আমি একটু দেখা দিতে চাই কি কি আজকে আমরা পড়াবো। আজকে প্যারাগ্রাফ গুলোর ভিতরে আমরা আজকে তোমাদের জন্য যতগুলো প্যারাগ্রাফ দিয়েছি, এবং আমরা এইখানে স্ক্রিনে স্যার আমরা শুধু একটা কি দুটো প্যারাগ্রাফ দেখাবো, বাকিগুলোর অ্যান্সার হচ্ছে আমরা ড্রাইভ লিংকে দিয়ে দেবো তোমাদের, কারণ অনেকগুলো স্লাইড হয়ে যাবে। এরপরে তোমরা দেখে ভয় পেয়ে যেতে পারো যে এতগুলো প্যারাগ্রাফ, না, এই সবগুলো প্যারাগ্রাফ একদম শর্ট করে এনে স্যার ওরা যদি 4 থেকে 5টা প্যারাগ্রাফ শেখে তাহলে কিন্তু ওরা সবগুলো অ্যান্সার করতে পারবে। এক্স্যাক্টলি, কারণ এখানে প্যারাগ্রাফ আমরা পড়ি একটা টেমপ্লেটের মতো করে, একটা ছাঁচের মতো, মানে আমরা একটা স্ট্রাকচার বা একটা স্টাইল পড়বো, এবং সেই স্টাইলের উপর আমরা শুধু রুলগুলোকে বা টপিকটাকে রিপ্লেস করে দিব, যে হ্যাঁ এই টপিকটা এটার জন্য, এই টপিকটা ওটার জন্য, কিন্তু গঠন কিন্তু সেম থাকছে। তার মানে কি, আমরা মাত্র 5টা প্যারাগ্রাফের গঠন শিখবো, এবং এই 5টা ব্যবহার করে আমরা 30, 40, 50টিরও বেশি প্যারাগ্রাফ কিন্তু উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। আমরা না এই কাজটা করব না স্যার যে তোমাকে আমি 4টা প্যারাগ্রাফ দিলাম হুবহু কমন পাবা, নো, না। আমরা তোমাদেরকে আজকে স্যার প্রায় কতগুলো প্যারাগ্রাফ দিয়েছি, এখানে প্রায় 35টার কাছাকাছি প্যারাগ্রাফ আছে, এখানে মেবি 33টা হতে পারে, 33টা থেকে 35টা প্যারাগ্রাফ। ও মাই গড, আমি তো পারবোই না এতগুলো মুখস্থ করতে, আমি তো একটাই পারি না। নো প্রবলেম, তোমাকে আমরা এমন ভাবে শিখিয়ে দেব যেখান থেকে আসুক হ্যাঁ অ্যানসার করতে পারবে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রশ্ন তুলে নিয়ে আসুক, ইউ উইল বি এবল টু আনসার দ্য কোয়েশ্চেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার, একইভাবে আমরা ফর্মাল লেটারের জন্য ফর্মাল লেটার আমরা দিয়েছি কতগুলো, আমি এটা একটু দেখাতে চাই আগে, ওরা যেন ভয় না পেয়ে যায় স্যার, যে আমরা ওদের জন্য ফর্মাল লেটার দিয়েছি স্যার প্রায় 26টার মতো, রাইট, 26টার মতো ফর্মাল লেটার। বাট আমরা শিখাবো কয়টা স্যার, যে এই কয়টা শিখলে সবগুলো পেরে যাবে। ওকে, আমরা ফর্মাল লেটার শিখবো হচ্ছে মোট 3টা গঠনের। 3টা গঠন কি কি? একটা হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যান ইউএনওর কাছে একটা অ্যাপ্লিকেশন, যে আমাদের এলাকাতে এই সমস্যা হচ্ছে, আপনি আমাদেরকে হেল্প পাঠান। আরেকটা হচ্ছে আমাদের কলেজে যে প্রিন্সিপাল বা হেডমাস্টার আছে তার কাছে একটা অ্যাপ্লিকেশন, আমার কলেজের অমুক অমুক ফ্যাসিলিটি লাগবে, এটা একটা। আর আরেকটা হচ্ছে আমার প্রিন্সিপাল অথবা হেডমাস্টারেরই কাছে, কিন্তু এখানে আমার কলেজের জন্য কিছু লাগবে না, আমার হেল্প লাগবে, স্টাডি ট্যুর। এক্স্যাক্টলি, স্টাডি ট্যুর কিংবা এক্সকারশন যেটাই বলি, অথবা পিকনিক, যে কোনো কিছু হতে পারে। সো জাস্ট এই 3টা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন পড়লে এই যে 26টা না, এই 26টা জায়গায় 40টা বানায় ফেললেও কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না। তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে স্যার আপনি একটু 5টা অ্যাপ্লিকেশন দেন যেটা হুবহু কমন পড়ে। স্যার বলতেছিল যে না, ওদেরকে আমি কনফিডেন্স ডাউন হতে দেব না, ওরা 5টা পড়ে গেল, পরে কমন পেলো না, যেহেতু আমাদের 8টা বোর্ড, এক্স্যাক্টলি 8টা বোর্ড, 9টা বোর্ডের স্টুডেন্টদের এগুলো সাজেশন। তো সেই জায়গা থেকে আমরা তোমাদেরকে এতগুলো অ্যাপ্লিকেশন দিয়েছি, বাট তোমরা মাত্র 3টা স্ট্রাকচার আমরা শিখিয়ে দেবো, ক্লাসে কমন হয়ে যাবে। স্যার আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করতে পারি ইনশাআল্লাহ।
স্যার আমরা প্যারাগ্রাফ থেকে তাহলে শুরু করি। প্যারাগ্রাফের ভিতরে স্যার আমার যেটা মনে হচ্ছে যে এই বছরের জন্য স্টুডেন্টরা এই কথাটা মিলিয়ে নিবা, যেহেতু আমরা পড়াচ্ছি দীর্ঘদিন যাবত, স্যার দীর্ঘদিন যাবত পড়াচ্ছে মোহাম্মদপুরে এবং আমাদের ধানমন্ডিতে আমরা দীর্ঘদিন যাবত অফলাইনে পড়াচ্ছি। স্যার সমসাময়িক ইস্যুগুলো নিয়ে অনেক বেশি আসে। হ্যাঁ, রিসেন্ট টপিকগুলো, সাম্প্রতিক যে প্রিভিয়াস ইয়ার গুলোতে আমরা দেখেছি করোনা ভাইরাস নিয়ে আসা বা এই টাইপের টপিক, সেমি এনভায়রনমেন্ট, পলিউশন। তো এই বছরের জন্য স্যার জুলাই রেভলিউশনটা অনেক ইম্পর্টেন্ট, রাইট? তো আমরা সবগুলোই তো স্যার তাদেরকে আমরা সলিউশন দিয়ে দেবো, সবগুলোর সলিউশনই দিয়ে দেবো স্যার। তার ভিতর থেকে জুলাই রেভলিউশনটার সলিউশনটা যদি স্যার আমরা বোর্ডে একটু দেখতে পারি, এইটা অনেক ভালো হয়। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তো আমরা এবং ওদের কাছে এটা রিকোয়েস্ট করি যে তোমার যত প্রকার ভয় আছে তুমি জাস্ট গল্প শোনার মতো করে শোনো, জাস্ট শোনো, বোঝার চেষ্টা করো। আরেকটা বিষয় স্যার আমি আপনার কাছে জানতে চাই যে ইংলিশে এই প্যারাগ্রাফ গুলোতে স্যার অনেক ভালো মার্ক পাওয়ার জন্য, মানে আমি 9 আউট অফ 10 পেতে চাই, আমি 8 or 9 পেতে চাই, এর জন্য কি আমার অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে, অনেক বড় বড় ফ্রেজ ইউজ করতে হবে? না, এইটার কোনো প্রয়োজনীয়তা নাই। জাস্ট প্যারাগ্রাফে এইটাই মানুষ ভুল করে। মানুষ মনে করে কি যত আমি দাঁত ভাঙা ইংরেজি লিখতে পারবো তত আমার মার্ক বেশি হবে। এটা ভুল কথা। প্যারাগ্রাফ লেখার জন্য ভিন্ন কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, যেটা অনেকে জানে না, হয়তো আপনারা জানেন, হয়তো জানেন না। আমি বলছি আপনাদের, প্যারাগ্রাফ লেখার মূল বিষয়টা হচ্ছে আপনাকে তথ্যটা ঠিকভাবে দিতে হবে। এটা একটা কমন জিনিস যে ইনফরমেশন থাকতে হবে। আমি জুলাই রেভলিউশনের কথা বলছি, আমি লিখে রাখছি 71, তাহলে তো হচ্ছে না, দুই জিনিস, দুই ঘটনা। সো আমাকে ইনফরমেশন ঠিক রাখতে হবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে আমি যে জিনিসটা লিখছি ইংলিশে সেইটার স্ট্রাকচার মানে গ্রামারটা ঠিক আছে কিনা, জাস্ট এতটুকু ম্যাটার করে, আর কিচ্ছু লাগে না। আপনার ভারী কোনো শব্দ লাগবে না, জটিল কোনো সেন্টেন্স লাগবে না। আপনি চাইলে খুব ছোট ছোট সেন্টেন্স, শুধু সিম্পল সেন্টেন্স ব্যবহার করে পুরো প্যারাগ্রাফ লিখে দিয়ে আসতে পারেন। যদি আপনার ইনফরমেশন এবং গ্রামারটা ঠিক থাকে তাহলে এই প্যারাগ্রাফে 9 আউট অফ 10 পাওয়া কোনো বিষয়ই না। ইটস আ ভেরি ইজি থিং। ওকে স্যার। স্যার যেরকম আমরা অনেকেই জানি না যে একটা প্যারাগ্রাফে কিন্তু স্যার টপিক সেন্টেন্স লিখতে হয়, রাইট? তারপর হচ্ছে স্যার আমাদের কিছু ডেসক্রিপশন লিখতে হয় মাঝে এবং শেষে একটা এন্ডিং করতে হয়, যেটা অনেকটা আমাদের এস এর মতো, কিন্তু এসেতে হচ্ছে ভিন্ন ভিন্ন প্যারা থাকে, কিন্তু এখানে স্যার আমাদের হচ্ছে ভিন্ন ভিন্ন সেন্টেন্সের মাধ্যমে করতে হয়, রাইট? তো সেই জায়গা থেকে আমাদের স্টুডেন্টদের মাঝে অনেক, আমার পার্সোনালি এটা একটা ভয় ছিল স্যার এইচএসসি এর আগ পর্যন্ত। আমার স্যার এইচএসসি তে স্যার 96% উঠছিল, আচ্ছা, কিন্তু আমার এসএসসি তে স্যার খুবই খারাপ অবস্থা ছিল, আমার 80 ওঠে নাই স্যার, আচ্ছা, মানে এর চেয়ে অনেক খারাপ ছিল, এ প্লাস ছিল না, বাট আমার এইচএসসি তে স্যার এটা 96% ওঠে, আচ্ছা, ইংলিশে। তো আমি যেটা করছিলাম, আমার আগে একটা ধারণা ছিল যে গাইড গুলোতে এত বড় বড় প্যারাগ্রাফ থাকে স্যার এবং এমন এমন ওয়ার্ড থাকে যে আমি স্যার ব্রিটিশ হয়ে গেছি, আমার দেখলেই ভয় লাগে স্যার। এই জন্য স্টুডেন্টরা গাইড থেকে পড়েই না। তো আমি স্যার স্টুডেন্টদের কাছে এইটা রিকোয়েস্ট করতে চাই যে জাওয়াত স্যার যেটা বললো, জাওয়াত স্যার যেহেতু তার জীবনে অনেক বেশি ইংলিশ নিয়ে অনেক বেশি ভাজাভাজি করছে বলে 9 আউট অফ 9 পেয়েছে আইএলটিএস এ, এবং পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে টপ করা সহ বিইউপিতে ফার্স্ট হয়েছে, অনেক জায়গায় ভালো করছেন। তো স্যার যেহেতু বলতেছেন, সার্টিফাই করলো যে প্যারাগ্রাফের জন্য অনেক কঠিন ফ্রেজ লাগে না, অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করতে হয় না, তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে জেনারেল যে ইংলিশ ওয়ার্ডগুলো আমরা ইউজ করি, এই ইংলিশ ওয়ার্ডগুলো ধারাই শুধু একটু নির্ভুল হতে হবে, রাইট? স্পেলিং মিস্টেক হওয়া যাবে না, তুমি তোমার মতো করে জাস্ট ইনফরমেশন গুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারলে, মানে সিরিয়ালটা মেইনটেইন করতে হবে, যেটা আগে সেটা আগে লিখতে হবে, যেটা পরে সেটা পরে লিখতে হবে। স্যার আপনি তাহলে এই প্যারাগ্রাফটা একটু দেখাতে পারেন? আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিনের বাইরে যেতে পারি স্যার? হ্যাঁ, অফ কোর্স, ওকে স্যার। আচ্ছা, তাহলে দেখেন খুব শর্টে এই জুলাই রেভলিউশনটা নিয়ে আপনাদের সাথে আমি একটু কথা বলি। এই জিনিসটা কি? এই জিনিসটা আমাদের খুব সাম্প্রতিক একটা ঘটনা, জাস্ট গত বছর 2024 সালের জুলাই মাসে যেই গণ অভ্যুত্থানটা হয়েছিল আমাদের, সেটার কথা। তো এখন দেখেন, আমি একটু আগে যে কথাটা বললাম যে আমাকে ইনফরমেশনটা ঠিক রাখতে হবে, এক, এবং দ্বিতীয় কথা হলো সেন্টেন্স গুলো মোটামুটি সহজ করে লিখতে হবে, আমার কোনো জটিল শব্দ দরকার নেই। প্লাস আপনাদের প্রিয় নোমান স্যার একটা কথা একটু আগে বলে গেলেন, সেটা হলো আমাদের যে ইনফরমেশন গুলো সেগুলো ধাপে ধাপে লিখতে হয়, মানে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে একটু ডিটেইল, তারপরে আরো একটু নতুন ইনফরমেশন, তারপরে আমার এন্ডিংটা স্টেপ বাই স্টেপ লিখতে হয়। তো এখানেও কিন্তু সেম জিনিসটাই হয়েছে। কিভাবে দেখেন, আমি আপনাদেরকে বলছি। শুরু করেছি কিভাবে, যে জুলাই রেভলিউশনটা কি এটার পরিচয় দিয়ে, জুলাই রেভলিউশনের একটা পরিচয়, যে ঠিক আছে জুলাই রেভলিউশন এক লাইনে পড়লে আমি বুঝে যাব যে ঠিক আছে এটা হচ্ছে ওই জিনিসটা। সেই কথাটা আমি প্রথম লাইনে কিন্তু লিখে রেখেছি। দেখেন কি লেখা, জুলাই রেভলিউশন অফ 2024 ওয়াজ আ পাওয়ারফুল স্টুডেন্ট লেড মুভমেন্ট ইন বাংলাদেশ। তাহলে এক সেন্টেন্সের মধ্যে আমি কিন্তু জুলাই রেভলিউশন, জুলাই বিপ্লবের পরিচয়টা দিয়ে দিয়েছি।
ঠিক আছে, পরিচয়টা আমি পেয়ে গেলাম। তারপরে কি বলছে, এবার আমার একটু বিস্তারিত বলতে হবে যে হ্যাঁ জুলাই রেভলিউশনে কি হয়েছিল, জুলাই আন্দোলনে কি হয়েছিল। সো প্রথম সেন্টেন্সের অর্থটা কি আসে, জুলাই রেভলিউশন অফ 2024, 2024 সালের জুলাই বিপ্লব ওয়াজ আ পাওয়ারফুল স্টুডেন্ট লেড মুভমেন্ট ইন বাংলাদেশ। এটি ছিল একটি শক্তিশালী স্টুডেন্ট লেড মুভমেন্ট, মানে একটি আন্দোলন যেটার নেতৃত্ব দিয়েছিল কারা, শিক্ষার্থীরা, আপনার আমার মতো সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিল ইন বাংলাদেশ, এবং এটি ঘটেছিল বাংলাদেশে, আমাদের দেশে। সো এক লাইনে উত্তর হয়ে গেল। এবার হচ্ছে আমাদের একটু ডিটেইলে যাব, আমরা একটু বিস্তারিত পড়বো। দেখেন এখান থেকে লিখেছি কি, ইট বিগ্যান, এটি শুরু হয়েছিল ইন আর্লি জুলাই when the government decided to restore the 30% quota for freedom fighters descendants in public jobs। দেখেন এবার কি হলো, এবার হচ্ছে জুলাই বিপ্লবের কারণটা বলছে যে হ্যাঁ জুলাই বিপ্লবটা কেন হলো, এটা কিভাবে শুরু হলো, এই জিনিসটা এখানে বলছে যে এটা শুরু হয়েছিল ইন আর্লি জুলাই, এটা জুলাইয়ের শুরুর দিকে শুরু হয়েছিল, এবং when the government decided to restore the 30% quota for freedom fighters descendant in public jobs। এটা কেন শুরু হলো, কারণ সরকার গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল, সরকার সিদ্ধান্ত নিয়েছিল টু রিস্টোর দ্য 30% কোটা, মানে তারা হচ্ছে সরকারি চাকরিতে যে কোটা পদ্ধতি, সেই কোটা পদ্ধতি তারা ফেরত নিয়ে আসা শুরু করলো আবার। কেন, কারণ মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে তারা সুযোগ সুবিধা দিবে, এই কারণে আমরা রেগে গেলাম। এখন অনেকে মনে করতে পারে যে ভাইয়ারা যে মুক্তিযোদ্ধাদেরকে বা মুক্তিযোদ্ধাদের বংশধরদেরকে একটু সুযোগ সুবিধা দিলে সমস্যা কোথায়, তারা আমাদের দেশের জন্য এত স্যাক্রিফাইস করেছে। কিন্তু ভাইয়া ব্যাপারটা তো সেটা না, আমরা যদি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতাম, তাদেরকে সুযোগ সুবিধা দিতাম, সেটা অনেক রেসপেক্টফুল একটা জিনিস হতো। কিন্তু একটা মুক্তিযোদ্ধার ডিসেন্ডেন্ট বংশধর, তার 1 জেনারেশন 2 জেনারেশন 3 জেনারেশন পরের মানুষ, সে এসে একটা যোগ্য মানুষের কাছ থেকে চাকরিটা কেড়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ভালো ছিল না। এই কারণে আন্দোলনের সূত্রপাত, এই জিনিসটার সামনে কথা আছে। দেখেন এই যে দিস ডিসিশন, এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, এই সিদ্ধান্তটা যে নেওয়া হলো ক্রিয়েটেড ফ্রাস্ট্রেশন অ্যামাং জেনারেল স্টুডেন্টস। এই জিনিসটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা হতাশা তৈরি করলো যে এটা কেমন কথা, একটা মানুষ যে কিনা মুক্তিযোদ্ধার বংশধর, এই পরিচয়ে সে তার মেধা ছাড়াই চাকরি নিয়ে যাচ্ছে, আর আমি একটা মেধাবী মানুষের চাকরি পাচ্ছি না, এটা কেমন কথা। তারা এই জিনিসটা নিতেই পারলো না, তারা এটা সহ্য করতে পারলো না, বিধায় তারা কি করলো, প্রোটেস্ট স্টার্টেড পিসফুলি ইন ঢাকা। ঢাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু হলো। আর একটা জিনিস দেখেন, এই জায়গাটাতে একটা জিনিস আমি পড়িনি, কি বলছে, অ্যামাং জেনারেল স্টুডেন্টস হু বিলিভড ইন ইকুয়াল অপরচুনিটি ফর অল, মানে সাধারণ শিক্ষার্থীরা চাইতো যে সবার জন্য সমান অধিকার থাকবে, কেউ বেশি কেউ কম এরকম হবে না। যখনই দেখলো যে না এটা পাওয়া যাচ্ছে না, তারা কি করলো, তারা একটা আন্দোলন শুরু করলো, তারা প্রোটেস্ট শুরু করলো। কোথায় শুরু করলো, ইন ঢাকা, ঢাকাতে শুরু হলো জিনিসটা, এন্ড কুইকলি স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি, এবং পুরো দেশ জুড়ে এটা ছড়িয়ে পড়লো। ঠিক আছে, তো দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা ডিটেলের দিকে ঢুকছি, তারপরে আস্তে আস্তে অনেকটুকু ডিটেল লেখা হলো, লেখার পর যখন শেষের দিকে চলে আসছি আমি, তখন একটা জিনিস দেখেন, এই জায়গাটা একটু খেয়াল করেন, লাস্টের দিকে। এতক্ষণ তো আমরা ডিটেইল পড়লাম যে জুলাই বিপ্লবের ইতিবৃত্ত এখানে আমি আলোচনা করেছি, একদম শুরু থেকে মাঝামাঝি পুরো অংশটা। আচ্ছা, এখন এই লাস্টে থেকে যখন আমি পড়ছি, দ্য জুলাই রেভলিউশন প্রুভ দ্য পাওয়ার অফ ইউনিটি, মানে ইউনিটি মানে একাত্মতা, সবাই একত্রিত হয়ে যখন কোনো কিছু করে তখন সেটাকে বলে ইউনিটি। তো জুলাই বিপ্লব প্রুভ দ্য পাওয়ার, মানে সেটা প্রমাণ করলো, কি প্রমাণ করলো, দ্য পাওয়ার অফ ইউনিটি, একাত্মতা হওয়ার যে শক্তি, একাত্ম হওয়ার যে শক্তি সেটা প্রমাণ করলো। কারেজ অ্যান্ড ইউথ লিডারশিপ, মানে আমাদের যুবকদের, আমাদেরকে তাদের সাহসিকতার একটা নিদর্শন ছিল এই জুলাই বিপ্লব। ইট রিমাইন্ডেড দ্য নেশন, এটা আমাদের জাতিকে মনে করিয়ে দিল দ্যাট ট্রু চেঞ্জ বিগিনস when people raise their voice together, মানে যখন মানুষ একসাথে জেগে ওঠে তখন একটা বিপ্লব ঘটানো সম্ভব। ইট উইল বি রিমেম্বার্ড অ্যাজ আ টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের ইতিহাসে এটি একটি স্মরণীয় ঘটনা হয়ে থেকে যাবে। একটা জিনিস তাহলে খেয়াল করেন, এই প্যারাগ্রাফটার মধ্যে আমি প্রথমে এক কথায় এটার ডেফিনেশনটা দিয়েছি, তারপরে আমি কি করেছি স্যার, তারপরে আমি এটার ডিটেইলটা বলেছি, ইতিবৃত্ত বলেছি, সাপোর্টিং ডিটেইলস, রাইট। এরপরে আমি একটা সুন্দর, একটা মনের মাধুরী মেশানো, একটা চমৎকার একটা কনক্লুশনে জিনিস শেষ করেছি। একটা জিনিস আমি শুধু পয়েন্ট আউট করতে চাই, স্ট্রাকচারটা তো দেখালাম, একটা জিনিস আপনারা দেখবেন, এই কোথাও দেখবেন কোনো দাঁত ভাঙা ভারী কোনো শব্দ নাই, সব সিম্পল সিম্পল ওয়ার্ডস। যেমন দেখেন এই যে স্টুডেন্ট লেড, তারা নেতৃত্ব দিয়েছিল, পাওয়ারফুল শক্তিশালী, মুভমেন্ট আন্দোলন, ডিসিশন সিদ্ধান্ত, ফ্রাস্ট্রেশন হতাশা, দেখেন সব সহজ সহজ শব্দ, আমরা এগুলো অহরহ ব্যবহার করি। আমরা মাঝে মাঝে বলি দোস্ত অনেক ফ্রাস্ট্রেশন লাগছে, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহারের শব্দ, এবং এই শব্দগুলো ব্যবহার করাতে কি হলো, আপনাদের এগুলো মনে রাখতে সহজ হবে এবং লিখতে সহজ হবে।
এইভাবে আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু পড়ে ফেলতে পারবো। স্যার আরেকটা বিষয় আমি বলতে চাই যে আপনি যে স্ট্রাকচারটা দেখালেন স্যার, এই স্ট্রাকচারের বিষয়টা আমরা অনেকেই জানতাম না। আমি এমনকি আমি এইচএসসি পর্যন্ত জানতাম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে, ক্লাস শুরু হওয়ার পরে আমার 3rd সেমিস্টারে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের জয়নুল আবেদিন স্যার একজন ছিল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো জয়নুল আবেদিন স্যার ক্লাসে এসে আমি ঢাবিতে আসার পরে 3rd সেমিস্টারে আসার পরে শিখছি যে প্যারাগ্রাফের স্ট্রাকচার কি। স্যার আমাদেরকে শিখিয়েছে যে এইখানে একটা টপিক সেন্টেন্স থাকতে হবে, 3টা সাপোর্টিং ডিটেইল সেন্টেন্স থাকতে হবে। মানে টপিক সেন্টেন্সে তুমি পুরো মূল ভাবটা নিয়ে আসতে হবে, 3টা সাপোর্টিং ডিটেইলস থাকবে, শেষে একটা কনক্লুডিং সেন্টেন্স থাকবে। ওকে, তাহলে স্যার একটা জিনিস আপনি আপনাদের স্টুডেন্টদেরকে একটু বলে দেন যে এই প্যারাগ্রাফটার মধ্যে আমার টপিক সেন্টেন্স কোনটা, সাপোর্টিং সেন্টেন্স কোন 3টা, আর কনক্লুশনটা কিভাবে আসছে একটু দেখায় দেন। ওকে স্যার, এইখানে আপনি একদম শুরুতে তো স্যার হচ্ছে আপনি একদম শুরুতে ফার্স্টে যে দুটো লাইন নিয়ে আসলেন স্যার, এইখানে আপনি একদম মূল ভাবটা নিয়ে আসছে স্যার। আমি না এইখানে বেশি কথা বলবো না, কারণ স্যার আমাদের হচ্ছে 2টা প্যারাগ্রাফ লিখতে হবে, একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। আমি খুব দ্রুত যাব। আমি শুধু এইটুকু বলতে চাই স্যার যে আপনি আমার সাথে এগ্রি করেন কিনা যে একজন স্টুডেন্টের প্যারাগ্রাফ কমন আসে নাই, বাট এই টপিকের উপর জুলাই রিভলিউশনে ওকে যদি বাংলায় বক্তৃতা দিতে বলা হয়, ও চমৎকার বক্তব্য দিতে পারবে। অফ কোর্স, অবভিয়াসলি পারবে। পারবে না স্যার? এখন এগুলোকে ও যদি ওর নিজের ভাষায়, মানে ওই ভাঙা ভাঙা ইংরেজিতে ও যদি পুরোটা লেখে, বাট ইনফরমেশনটা কারেক্ট হয়েছে, ওর স্পেলিং মিস্টেক হয় না, বাট ও অনেক কঠিন ইংলিশ বলে নাই, সহজ সহজ ইংলিশে। কিন্তু এমন সহজ করা যাবে না স্যার যে ওই TNX লেখা যাবে না, থ্যাঙ্কস লেখার সময় TNX লেখা যাবে না। তোমরা প্লিজ এই ভুলটা করিও না। হ্যাঁ স্যার, অনেকে এটা করে স্যার। হ্যাঁ, মানে শর্টকাট। ওই তোমরা যদি TNX লেখো যে থ্যাঙ্কস, এইটা প্লিজ করবা না। মানে এই টাইপের তোমরা যে চ্যাট করো, এই টাইপের ইংলিশ গুলো ইউজ না করে ফেসবুকীয় ভাষা ব্যবহার করা যাবে না, ফেসবুকীয় ভাষা ব্যবহার করা যাবে না। কিন্তু আমি স্যার ওদেরকে এটা কথা দিতে চাই যে এই 20-30 মার্ক স্যার, দুটো প্যারাগ্রাফে 15-15-30 মার্ক, জাস্ট টপিকটা কি আসছে এইটার বাংলাটাও বুঝছে। যে জুলাই রেভলিউশন, ওকে, তাহলে জুলাই অভ্যুত্থান নিয়ে আসছে, ঠিক আছে, জুলাই অভ্যুত্থান নিয়ে আসছে, এইটার উপরে স্যার ও বাংলা ভাষায় যা কিছু পারে, এটা বইয়ের মতো হয় না। এমনকি আমরা যেটা দিয়ে দিচ্ছি এটার সাথেও মিলতেছে না, বাট ও নিজের মতো করে জাস্ট 1.5 পেজ লিখছে বা 2 পেজ লিখছে স্যার। 2 পেজ লিখলে আনাফ স্যার? হ্যাঁ, 2 পেজ লিখলে ও জাস্ট 2 পেজ নিজের মনের মাধুরী মিশিয়ে বানিয়ে বানিয়ে লিখছে স্যার। কিন্তু কোনো স্পেলিং মিস্টেক হয়। ও কি স্যার 8 পাবে 10 এর ভিতরে? পেতে পারে স্যার, ইজিলি পাবে। ইভেন যদি এই জিনিসটা ওদেরকে কিভাবে বিশ্বাস করাবো ভাই? আমি পাইছি। আমি স্যার আমার মতো এত মানে ব্যাকবেঞ্চের একটা স্টুডেন্ট স্যার, আমি 96% মার্ক পাইছি। অ্যামেজিং। সাধারণ স্টুডেন্ট 96 শুধু এই ট্রিক্সটা জানার জন্য যে ঠিক আছে এইভাবে ফাঁকিবাজি করে লেখা যায়। কারণ আমি তো এগুলোতে এত সময় দিতে পারবো না স্যার। আমি স্যার মানে তখন অ্যাডমিশনটা বেশি ছিলাম। বাট ওরা যদি এই কাজটা করো, আমরা যে টপিকগুলো দিয়ে দিচ্ছি স্যার, এই টপিকগুলোর উপরে যদি ওরা শুধুমাত্র একটু বাংলায় প্রিপারেশন নিয়ে যাওয়া, নিজে ভেবে ব্রেন স্টর্মিং করতে হবে স্যার অবশ্যই। এক্স্যাক্টলি 2 পেজ লিখতে হবে প্যারাগ্রাফ, কোনো স্পেলিং মিস্টেক হওয়া যাবে না, এবং ভাঙা ভাঙা ইংলিশে লিখুক। মানে এখানে লিখে আসতে হবে। ছোট সেন্টেন্স হোক, একটু অপরিণত সেন্টেন্স হোক, কিন্তু যেটাই হোক গ্রামারটা একটু ঠিক থাকুক, তাহলেই হচ্ছে। সিম্পল একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গঠন করা কিন্তু খুব বেশি না, খুব সহজ একটা ব্যাপার। পাস্ট ইনডিফিনিট, যেমন এই যে দেখেন, জুলাই রিভলিউশন ওয়াজ আ পাওয়ারফুল স্টুডেন্ট লাইফ, এটা কিন্তু একটা পাস্ট ইনডিফিনিটের সেন্টেন্স। সো টেন্স আমরা সবাই পারি, একটা পাস্ট ইনডিফিনিট। এবং স্যার ওই গ্রামার স্যার আমাদেরকে অনেক অ্যাডভান্স গ্রামার জানার দরকারও নাই না, কোনো দরকার। আমরা যদি জাস্ট মনের ভাবটা, জাস্ট ইংলিশ স্পেলিং মিস্টেকটা হওয়া যাবে না, ইংরেজিতে মনের ভাবটা লিখে আসতে পারি, কোনো বানান ভুল না হলো, তাহলেই স্যার এরা 10 আউট অফ 10 পেয়ে যাবে। ইজিলি সম্ভব, ইজিলি সম্ভব। আর যারা একটু পড়তে পারবে, একটু চেষ্টা করবে, আমরা ক্লাসটা আজকে সন্ধ্যা 7টার ভিতরে রেকর্ড মানে চলে যাবে, আপলোড হয়ে যাবে, এবং আমরা আমাদের কমেন্ট বক্সে সবগুলো প্যারাগ্রাফের, আমরা এই যে এখানে যতগুলো প্যারাগ্রাফ দিয়েছি, পহেলা বৈশাখ, ফক মিউজিক, আইডিয়াল স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, এগুলো তো স্যার আমরা পড়ে বড় হয়েছি। এগুলো তো টেক্সচুয়াল, এই ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি স্যার। যে 21শে ফেব্রুয়ারিতে কি ঘটছিল, তারপর ড্রিম, স্মার্ট বাংলাদেশ, মডার্ন টেকনোলজি, এই সবগুলোর উপরে আমরা যদি স্যার ওদেরকে সলিউশনটা দিয়ে দিচ্ছি, আমরা বলেছিলাম না এক ক্লাসে তুমি 40 কমন পাবা, আসলেই কমন পাবা। আমরা এই সবগুলো প্যারাগ্রাফের স্যার আমরা এদের অ্যানসারটা হচ্ছে দিয়ে দেব। যতগুলো প্যারাগ্রাফ আছে, এই যে এইখানে দেখো, এই যে ডিসঅ্যাডভান্টেজ স্যার, তো এগুলো সব সেম না স্যার? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবগুলো কিন্তু সেম স্যার। হ্যাঁ, একই ধরনের। মানে এই প্যারাগ্রাফগুলোর সিস্টেমটাই হচ্ছে, একটা টপিক আপনাকে দিয়ে দিবে, ওই টপিকটার ভালো দিকও আছে, মন্দ দিকও আছে, আপনাকে দুটো লিখতে হয়, এবং তারপরে একটা কনক্লুশন আসতে, একটা পজিটিভ কনক্লুশন অবভিয়াসলি, তারপরে শেষ করে দিতে হয়। যেমন স্যার কেউ যদি
ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, হ্যাঁ। মানে ইন্টারনেটের ক্ষতিকারক দিক ভালো দিক, ক্ষতিকারক দিক ভালো দিক এই দুটো জানে, তাহলে তার কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষতিকারক দিক ভালো দিক জানার দরকার নেই। কোনো প্রয়োজন নাই। টুইটারের ক্ষতিকারক দিক ভালো দিক, ফেসবুকের ক্ষতিকারক দিক ভালো দিক, অনলাইন ক্ষতিকারক দিক ভালো দিক, সবগুলো পারবে স্যার। ঘুরে ফিরে তো এখানেই ফেরত আসবে। এখানেই ফেরত আসবে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমরা কিন্তু এই সবগুলোর অ্যানসার একদম বানানো, মানে কোনো টাকা নিচ্ছি না। অনেক প্ল্যাটফর্ম আছে স্যার যারা হচ্ছে সাজেশন দেয়, ভিডিও দেয়, দিয়ে বলে যে মাত্র 100 টাকা এই বিকাশ নাম্বারে সেন্ড করো, সেন্ড করলেই তোমার হোয়াটসঅ্যাপে চলে যাবে পিডিএফ। নো, দিস ইজ ইডুকাটুম স্কুল। সহায়ক জাওয়াত রহমান জিম স্যার। আমরা ইডুকাটুম স্কুলের পক্ষ থেকে, আমরা আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে, সহায়কের পক্ষ থেকে, জাওয়াত রহমান জিম স্যারের পক্ষ থেকে আমরা তোমাদেরকে সবগুলো ম্যাটেরিয়ালস একদম ফ্রিতে দিয়ে যাবো। এমনকি আইসিটি যে ক্লাসটা আসতেছে স্যার, আইসিটি পরীক্ষার আগে সেখানেও স্যার আমরা সম্পূর্ণ ফ্রিতে সিকিউ হ্যাক্স, এমসিকিউ হ্যাক্স সবগুলো ক্লাস এই চ্যানেলগুলোতে দিয়ে দেবো, পেয়ে যাবে। এখন স্যার আমরা ওদেরকে একটু দেখাইতে চাই যে এই আমরা সবগুলো প্যারাগ্রাফ অ্যান্সার দিয়ে দিচ্ছি, জাস্ট এক নজর করে চোখ বুলাবা, নিজের মনের মাধুরী মিশিয়ে বানিয়ে লিখবা। আমরা স্যার তাহলে কিন্তু 30 মার্ক এখানে হয়ে যাচ্ছে, সবগুলোর অ্যান্সার দিয়ে যাচ্ছি, বাট সবগুলো প্যারাগ্রাফ যদি পড়াইতে যাই স্যার তাহলে একটা লম্বা সময় লেগে যাবে, অনেক টাইম লেগে যাবে। আমরা জাস্ট তোমাদের এইটুকু কথা দিলাম যে বানিয়ে লেখো, স্পেলিং মিস্টেক করিও না, নিজের ইংরেজি ভাষায় লেখো, ইনশাআল্লাহ তুমি 8 পেয়ে যাবা। সবগুলো টপিকের উপরে আমরা অ্যানসার দিয়ে দিচ্ছি। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে স্যার আমি ইংরেজি বানিয়ে লিখতে পারি না, আমি একেবারেই পারি না, তার জন্য সমাধান কি বলেন তো? যে করা যেতে পারে স্যার এইটা হচ্ছে ওর নিজের প্রতি আত্মবিশ্বাস নাই। আচ্ছা, ও যে কি পারে সেটাও জানে না স্যার। ও কিন্তু ঠিকই কিন্তু সার্চ করতে পারে, হ্যাঁ পারে, গুগলে গিয়ে সার্চ করে স্যার, ওর কোনো একটা প্রোডাক্ট দরকার ওইটা সার্চ করতে পারে স্যার। হ্যাঁ, কিন্তু যখন হচ্ছে সে পরীক্ষার খাতা লিখবে স্যার, এই আত্মবিশ্বাসটাই আমাদের নাই স্যার। কিন্তু শুনলে ঠিকই বোঝে এখানে কি বলতেছে, কিন্তু লিখতে পারে না, বলতে পারে না। তো সেক্ষেত্রে আমরা বলবো এই জন্য তো স্যার আমরা সবগুলোর অ্যান্সার দিয়ে দিছি। তুমি যদি এই সবগুলোর অ্যান্সার জাস্ট 2 বার করে রিডিং পড়ো, 3 বার করে রিডিং পড়ো, একটা টপিকের উপর একটা ধারণা চলে আসতেছে না স্যার? ডেফিনেটলি। ইভেন একটা জিনিস 3 বার রিডিং পড়লে তার 50% মনে থাকে। মানুষ কেউ যদি ওইভাবে রিডিংটা পড়ে ভালোভাবে, একটু মনোযোগ দিয়ে জিনিসটা বুঝে পড়লো, ডেফিনেটলি মনে থাকবে, তার 50% হলেও মনে থাকবে। অবশ্যই আমার যেহেতু থাকছে স্যার, তোমাদেরও থাকবে। আমার এই ব্রেন নিয়ে পারছি, তোমরাও পারবা ইনশাআল্লাহ। আমি স্যার এরপরে ওদের একটু অ্যাপ্লিকেশনটা দেখাইতে চাই যে আমরা যে এতগুলো অ্যাপ্লিকেশন দিচ্ছি, মানে এই যেমন স্যার যে এইটা আপনি আমাকে তখন বললেন যে প্রিন্সিপালের প্রতি আমরা এই সবগুলো অ্যাপ্লিকেশন হলো স্যার একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এই সবগুলো একটাই, মানে আমাদের পুরো স্ট্রাকচারটা সেম, খালি স্যার আমাদের লাগবে কি লাগবে, কলেজ লাইব্রেরি লাগবে। এই যে এখানে হচ্ছে আমরা লাইব্রেরি ফ্যাসিলিটিস চাইছি, হ্যাঁ এইটা যদি তুমি শেখো তাহলে তুমি কমন রুম ফ্যাসিলিটিস আসলে তুমি পারবা, জাস্ট লাইব্রেরির জায়গায় কমন রুমটা বসে দেবে। আরেকটা কথা বলতে চাই স্যার, যে আমি একটু অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার দেখাই দিতে চাই যে অ্যাপ্লিকেশনে মূলত মার্কস দেওয়া হয় কিসের জন্য স্যার। ভিতরে এটা স্যার হুবহু বাংলার মতো, আমি বাংলায় ওদেরকে বলে দিছিলাম যে ভিতরের কি লিখছো এইটার উপর তোমাকে মার্কস দেওয়া হবে না। তাহলে মার্কস দিবে কিসের জন্য, তোমার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। কারণ স্যার এই স্টুডেন্টরা ও হচ্ছে ঠিক 2 দিন পরে ও একটা জব অ্যাপ্লাই করবে, ও হচ্ছে গভর্নমেন্টের কাছে কোন একটা অ্যাপ্লিকেশন করবে, ও যেন সঠিকভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারে, এই জন্য ওকে প্রিপেয়ার করানো হয়। তো স্যার আমি যেটা শিখেছিলাম আমার স্কুলে, আপনি আমাকে একটু সার্টিফাই করবেন এটা ঠিক আছে কিনা। আমাকে আমার স্যার বলেছিল যে অ্যাপ্লিকেশনে 3টা ভাগে মার্ক দেওয়া হয়। প্রথমত তোমার হেডিংটা ঠিক আছে কিনা, এই যে সাবজেক্ট লেখা পর্যন্ত এইখানে কয়েকটা জিনিস ফলো করবে। এই প্রিন্সিপালের জায়গায় প্রিন্সিপাল লিখে ফেলে, PLE। হ্যাঁ, আল্লাহর রাস্তায় ভুলটা করবা না, PLE লিখলে হবে হচ্ছে স্যার এইটা হবে স্যার নীতি, নীতি নীতি প্রিন্সিপাল, প্রিন্সিপাল না প্রিন্সিপাল, প্রিন্সিপাল, প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের ভুলটা ভুলেও কেউ করবা না, এইটা হচ্ছে প্রিন্সিপাল হবে। আচ্ছা এইটা স্টুডেন্ট একদম ফার্স্টে কি করতে হবে স্যার, ডেটটা দিতে হবে। হ্যাঁ, আমরা যখন ইনফর্মাল লেটার লিখি তখন স্যার ডেটটা এই পাশে লিখি, হ্যাঁ আমরা ডানে লিখি, ডানে লিখি। কিন্তু ফর্মাল লেটারে তোমাকে ফার্স্টে হেডিং এর জন্য তোমার 3 মার্কস, বডির জন্য তোমার 4 মার্কস, আর এই নিচের অংশটুকুর জন্য তোমার 2 মার্কস। তাহলে এইটা কেমনে কি করতে হবে স্যার, মানে আমি আমার ধারণাটা একটু পুরোটা বলে আপনি সার্টিফাই করবেন। এইখান থেকে হেডিং এ স্যার দেখবে এটা ঠিক আছে কিনা, প্রথমে ডেট, দা প্রিন্সিপাল, কলেজের নাম, কেউ ঠিকানাটা। স্যার কলেজের নাম নিয়ে আরেকটা বিষয় একটু রিমাইন্ডার দিয়ে দেই স্যার, যে কলেজের নামটা নিজের কলেজের নাম লেখা, এটা করা যাবে না। এটা অনেকে মনে করে যে সমস্যা কি করলে, সমস্যা কি করলে, না এটা করা যাবে না, এটা নিষিদ্ধ। যদি কোশ্চেনে লেখা থাকে যে ABC কলেজ বা কোনো একটা কলেজের নাম থাকে তাহলে তুমি হুবহু কোশ্চেন একটা দিবা। আর কোশ্চেনে যদি কলেজের নাম না থাকে তোমাকে XYZ অথবা X কলেজ, ABC কলেজ এইটাই দিতে হবে, এগুলা দিতে হবে, নিজের কলেজের নাম দেওয়া যাবে না। এরপরে স্যার সাবজেক্টটা, এই যে এই অংশটুকু স্যার মানে এই পুরো অ্যাপ্লিকেশনটা হতে হবে এক টানে, হ্যাঁ ঠিক বাম সাইডে সোজা, বাম সাইডে সোজা হতে হবে। কেউ যদি স্যার
এই স্যার লেখার পরে এইখান থেকে ওই শুরু করে, তাহলে কি স্যার সে মার্কস পাবে না? এখানে মার্কস একটা কাটা যাবে। সিস্টেমেটিক এরর হয়ে যাবে, কিন্তু এখানে একটা ভুল হয়ে যাবে ইনস্ট্যান্টলি। মানে অ্যাপ্লিকেশনটা মূলত হচ্ছে তোমাকে লেখানো হয় তুমি ফরম্যাটটা জানো কিনা এই জন্য। রাইট। তুমি কত কঠিন ইংলিশ লিখতেছো, অ্যাডভান্স ইংলিশ লিখতেছো, ব্রিটিশ থেকে মানুষজন আসবে তোমার কাছে ইংলিশ শিখতে, এই জন্য তোমার অ্যাপ্লিকেশন লেখাচ্ছে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা জিনিস যে আমাদের লাগবে কয়েকদিন পর লাইফে, সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এবং কোন স্টুডেন্ট যদি স্যার এই বডিটা স্যার যদি 2 লাইনে শেষ করতে পারে, তাও তুমি 9 পাই যাবে 10 এর ভিতরে। খুবই সম্ভব, যদি স্ট্রাকচারটা ঠিক থাকে। মানে এইখানে প্লিজ কেউ বাড়াবা না। অনেকে বলে স্যার আমি কি 2 পেজ লিখবো, 2 পেজ লিখলে কি করব, আমি এই যে এই পাশ থেকে শুরু করে এই পাশে গিয়ে শেষ করব, মানে অনেকে জানতে চায়। হ্যাঁ, কিন্তু স্যার ওরা যদি 1 পেজে লিখলো, এই বডিটাকে মাত্র 2 লাইনে শেষ করলো, কিন্তু মূল ভাবটা ফুটিয়ে তুললো, স্ট্রাকচারটা ঠিক আছে স্যার, ওরা স্যার 9 আউট অফ 10 পেয়ে যাবে। হ্যাঁ, খুবই সম্ভব, খুবই সম্ভব। ঠিক আছে, আমি পাইছি, হ্যাঁ, তার মানে ওরা পাবে স্যার। এবং আমি তার আপনার মত না। পেজে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আপনাদেরকে আমি একটু বলি। আপনারা এর আগে কে কি অ্যাপ্লিকেশন লিখেছেন আমি জানি না, বাট আপনাদের বাসায় অবভিয়াসলি আপনার বাবা মা ভাই বোন কেউ না কেউ আছে যারা অ্যাপ্লিকেশন লিখেছে, আপনার বড় ভাই বড় বোন বাবা মা কেউ না কেউ। আপনি দেখবেন অ্যাপ্লিকেশনগুলো সবসময় 1 পৃষ্ঠার মধ্যেই লেখা হয়, কারণ অ্যাপ্লিকেশনের উদ্দেশ্যটা হলো একজন মানুষকে আপনার সমস্যাটা খুব শর্টকাটে বোঝায় দেওয়া। ঠিক আছে, সো আমাদেরও টার্গেট থাকে যে 1 পৃষ্ঠার মধ্যে অ্যাপ্লিকেশন লিখে শেষ করতে হয়। তবে এটার একটা ছোট ব্যতিক্রম আছে, যদি কখনো এরকম ঘটনা ঘটে যায় যে ইনফরমেশন অনেক বেশি ইনফরমেশন দিতে হচ্ছে, তখন একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি যেটা মাত্র দেখালেন, হ্যাঁ, যে বাঁয়ে শুরু করে ডান দিকে যাওয়া যেতে পারে, তবে এটা না করাই ভালো। 1 পেজের ভিতরে শেষ করতে বলবো। ভাই তোমরা প্লিজ নিজেকে অতিরিক্ত জ্ঞান জাহির করতে যাও না। আমি বহুত জানি, আমার ইংলিশের ভান্ডার সমৃদ্ধ, এক্স্যাক্টলি, আমি প্রচুর লিখবো, আমি 2 পেজ লিখতে চাই, নো ঠিক আছে, করবা না। ঠিক আছে, তোমরা কি করবা, তোমরা 1 পেজের ভিতর শেষ করবা। স্যার আমার খুব কষ্ট লাগছিল, আমি তখন ক্লাস 8 এ পড়ে, আমার এখনো মনে আছে, স্যার আমাদের অ্যাপ্লিকেশন লিখতে দিল, আমার এক ফ্রেন্ড ও স্যার 3 লাইন লিখলো বডিটা, মানে মাঝখানের বডি, উপরে হেডিং ঠিক আছে সেম, সবারই তো সেম হবে, রাইট, হেডিং এন্ডিংও সেম হবে, বাট বডিটা ওর হচ্ছে 2 লাইন। ওরে স্যার 8 কি 9 দিল, আমার স্যার 5 দিছে, আমি 2 পেজ লিখছি, তারপরে ওরে 5 দিছে, কারণ আমার স্যার স্ট্রাকচার ঠিক ছিল না। আমি স্যার এই যে স্যার লিখে এইখান থেকে শুরু করছিলাম, আচ্ছা স্যার বলল যে তোমার বডি শেষ, এটা মানে তোমার স্ট্রাকচার ভুল করছে, এখানে 4 মার্ক। হ্যাঁ, এইভাবে চলে যায় স্যার। তো আমাদের অ্যাপ্লিকেশনটা তোমার কমন আসে নাই, তুমি কিচ্ছু পারো না, এইটুকু তো পারো যে পৃথিবীর যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোর হেডিং সেম, রাইট, জাস্ট কোশ্চেনে যে সাবজেক্টটা উঠায় দিছে ওইটা এখানে উঠায় দিলেই শেষ। হ্যাঁ, এখানে সাবজেক্ট উঠায় দিল নিজের মনের মাধুরী মিশিয়ে। আর স্যার এই কথাটা যদি কেউ দেখে, এই যে এইটা আমরা লিখছি স্যার হচ্ছে কলেজ লাইব্রেরির জন্য, এই যে আমরা এখানে যে দেখালাম যে এইখানে যেগুলো ছিল স্যার, এই যে এখানে হচ্ছে কলেজ লাইব্রেরির জন্য ছিল, এইটা তুমি পড়ে গেছো, কিন্তু তোমার আসছে হচ্ছে কমন রুমের জন্য, তোমার আসছে হচ্ছে ক্যান্টিনের জন্য, তোমার আসছে হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য, যে কোনো টপিকের উপর আসুক পুরোটা সেম থাকবে, রাইট, জাস্ট টপিকের জায়গায় নামটা চেঞ্জ করে দেব, বাকি সব সেম। তো তোমার কিন্তু এতগুলো পড়তে হচ্ছে না। আমরা তোমাদেরকে স্যার কয়টা তাহলে অ্যাপ্লিকেশন দেব? অনলি 5। আমরা 5টা না, ওটা প্যারাগ্রাফে ছিল, প্যারাগ্রাফে 5টা ছিল, এখানে আছে মাত্র 3টা। আচ্ছা স্যার, আমরা এই যে এতগুলো অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম, এই যে 12টা 16টা, এরপরে স্যার আরো দিয়েছি আমরা টোটাল 26টা অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু ফর্মাল লেটার আমরা 26টা ফর্মাল লেটার দিয়েছি, বাট এই সবগুলো কভার হবে 3টা ফরম্যাট শিখলে। আমরা 3টা ফরম্যাটের অ্যানসার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমরা ড্রাইভ লিংকটা দিয়ে দেব, তোমরা ওই 3টা শেখো, ইনশাআল্লাহ একটা কোপ হবে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষায়। না সরি স্যার, ইংলিশ সেকেন্ড পেপার, আমি বাংলা বলে তো স্যার, আমার শুধু বাংলা মনে আসে। আচ্ছা যাই হোক, তাহলে স্যার আমরা হচ্ছে ওদেরকে এইটা কথা দিতে পারি যে আমরা যতগুলো এখানে দিয়েছি স্যার, আপনি কি একটু দেখিয়ে দিবেন 5 মিনিটে, তাহলে স্যার আমরা ক্লাসটা এন্ড করব। আর একটা ঘোষণা দিয়ে যেতে চাই, তোমরা আমার চ্যানেলে যেরকম বাংলার ক্লাসগুলো পেয়েছো, আমি পরবর্তীতে আইসিডির উপরেও ক্লাস আসবে, তোমরা কিন্তু ইংরেজির প্রিভিয়াস কয়েকটা ম্যারাথন ক্লাস, জাওয়াত স্যার চমৎকার ক্লাস নিয়েছে, তোমরা জাস্ট জাওয়াত রহমান জিম এইটা লিখে ইংরেজিতে লিখে সার্চ করবো, অথবা স্যারের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা কমেন্ট বক্স থেকে লিঙ্কে ক্লিক করে স্যারের চ্যানেলটা ভিজিট করতে পারো, ওইখান থেকে অসাধারণ কিছু ক্লাস আছে। এবং আমাদের ইডুকাটুম স্কুল আমাদের যে চ্যানেলটা স্যার, ওইখানেও স্যার প্রায় 30-35 হাজার স্টুডেন্ট আপনার ম্যারাথন ক্লাসটা দেখে ফেলছে। তো এই ক্লাসগুলো দেখে কিন্তু তুমি তোমার ইংরেজির প্রিপারেশনটা আরো শানিত করতে পারো। তোমরা যারা অ্যাডমিশন টেস্টে আমাদের সাথে যুক্ত হতে চাও, তোমরা নিচে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। অ্যাডমিশন টেস্টে আমরা এবছর কিছু গ্রুপ রেখেছি, কিছু গ্রুপ রাখিনি, আমরা বিজনেস স্টাডিজটা রাখি নাই, কারণ স্যার আমরা অনেকগুলো কোর্স লঞ্চ করলাম, আমরা সেকেন্ড টাইমও রাখি নাই,
অনেকগুলো কোর্স লঞ্চ করলাম, মান ভালো দিতে পারলাম না, এমনটা আমরা এটা করব করা না। যাবে না। আমরা জাস্ট বি ইউনিট এবং এ ইউনিটের দুটো ব্যাচ লঞ্চ করেছি। এই দুটো ব্যাচের অলরেডি কয়েকশো স্টুডেন্ট আমাদের সাথে এঙ্গেজড হয়ে গেছে স্যার। এক্স্যাক্টলি। আর অল্প কিছু স্টুডেন্ট আমরা নেব, আমরা খুব কম সংখ্যক শিক্ষার্থী নেব, কিন্তু আমরা সর্বোচ্চ ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা যুক্ত হতে চাও ফেসবুকে গিয়ে সার্চ করবা ইডুকাটুম স্কুল, আমাদের পেজে ইনবক্স করবো, অথবা নিচে যাওয়ার নাম্বারটাতে তোমরা আচ্ছা নাম্বারটা এখানে যাচ্ছে না, আমরা নাম্বারটা দিয়ে দেবো, এটা রেকর্ডেড ক্লাস আমরা দিয়ে দেবো। তোমরা ইডুকাটুম স্কুল পেজে সার্চ করে আমাদের কোর্সটা পারচেজ করতে পারো। আরেকটা বিষয় হলো ভাইয়া আইসিটির জন্য, এবং দেখো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু ভালোবাসা দিয়ে তোমাদেরকে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তোমরা শুধু আমাদের সাথে অ্যাক্টিভ থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবা, এবং পরবর্তীতে কোন কোন বিষয়ে তোমাদের প্রবলেম সেটা জানাবা। গ্রামারের বাকি 60 মার্কের উপর কিন্তু ক্লাস আসবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। স্যার আপনি একটুখানি যদি অ্যাপ্লিকেশনের হ্যাকস শেয়ার করতেন, আমরা ক্লাসটা এন্ড করে দিতে পারি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসের একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি। আমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশনে কি কি কথা লিখতে হয় সেটা শুধু আপনাদেরকে ইন শর্ট একবার আমি বলে দিচ্ছি। দেখেন নোমান ভাই আপনাদেরকে খুব ইজিলি কিন্তু বলে গেলেন যে হ্যাঁ আমাদের এই হেডিংটা কভার করতে হবে, প্লাস এই লাস্টে যে ফিনিশিংটা আপনার নিজের পরিচয় দিয়ে শেষ করা সেটা আপনি কভার করে দিচ্ছেন। এটা মনে রাখা খুবই সহজ। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মূল কথা লিখতে হয় বডির ভেতরে, এবং সেখানে যেহেতু আমার কথার পরিমাণ বেশি ওই জায়গাটাতেই প্যাচ লাগে। সেটা আপনাদেরকে আমি একটু দেখাই দিই। সো প্রথমে আমাদের ওই যে তারিখ, তারপর হচ্ছে কার বরাবর অ্যাপ্লিকেশন করছি, তারপরে প্রতিষ্ঠানের নাম, এরপরে হচ্ছে গিয়া ঠিকানা, এরপরে আমার সাবজেক্ট, যে অ্যাপ্লিকেশনটা আমি কি উদ্দেশ্যে করছি সেটা, তারপর আপনি বডি শুরু করলেন। কি করবেন, আপনি প্রথমে স্যার লিখে আপনি একটা লাইনের বিরতি দিবেন, তারপর আপনার মূল কথাটা শুরু হবে। এখানে একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি, আপনি যখন বডিটা শুরু করছেন প্রথমেই আপনার পরিচয়টা একবারে দিয়ে নিতে হবে, যে আমি অ্যাপ্লিকেশন করছি আমি কে, সেটাই আপনাকে প্রথম লাইনে লিখতে হয়। দেখেন, উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12 would like to draw your kind attention to the poor condition of our college library। দেখেন প্রথমেই বলে দিছে যে আমরা হচ্ছে ক্লাস 12 মানে হচ্ছে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। ক্লাস 12 would like to draw your kind attention to the poor condition of our college library। আমাদের কলেজ লাইব্রেরির অবস্থা অনেক খারাপ, আপনি একটু এদিকে অ্যাটেনশন দেন, একটু দেখেন কি অবস্থা। সে কথাটা দেখেন এক লাইনের মধ্যে বলে ফেলছে। এরপরে কি করলো, এরপরে দেখেন আমার কলেজ লাইব্রেরির যে সমস্যা, এই সমস্যাটা একটু ব্যাখ্যা করেছে স্যারকে, যে স্যার আপনি তো এখানে আসেন না, লাইব্রেরিতে তো আমরা পড়ি, তা আমরা দেখেন কি অবস্থা। স্যারা লিখেছে যে নাম্বার অফ বুকস ইজ ভেরি লিমিটেড, এন্ড এটা সেটা হবে যাবে অনেক, মানে বেশি কিছু না, জাস্ট শর্টকাটে প্রবলেমগুলো একটু বলে নিছে। এরপর দেখেন এই জায়গাতে একটা প্যারাগ্রাফের গ্যাপ আছে, মানে একটা ব্রেক আছে, এক লাইন গ্যাপ আছে। আচ্ছা, তারপরে দেখেন এই জায়গাটাও মোটামুটি সেম। এখানকার বক্তব্যটা আপনাকে যদি আমি এক কথায় একটু বলে দিই, বক্তব্যটা হচ্ছে এরকম যে অতএব স্যার আমাদের আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি এই জিনিসটার প্রতি একটা সদয় দৃষ্টি দিয়ে, মানে একটু অ্যাটেনশন দিয়ে আমাদেরকে এই সুবিধাটা করে দেন বা এই জিনিসটা সমাধান করে দেন, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। দ্যাটস ইট, জাস্ট এতটুকুই, ঠিক আছে। সো এই জিনিসটাই আমরা লিখে দিয়ে আসবো। এবং এখানে আরেকটা মজার জিনিস আছে, দেখেন এই যে উই হাম্বলি মানে বিনীতভাবে রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি স্টেপস টু ইমপ্রুভ দ্য লাইব্রেরি। আচ্ছা, এই যে এই পর্যন্ত না, উই হাম্বলি রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি স্টেপস, এই লাইনটা যদি আপনি খালি মুখস্থ রাখেন, পৃথিবীর যত অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার আছে প্রত্যেকটাতে ইচ এন্ড এভরি ওয়ান আপনি এই সেম জিনিসটাই রাখতে পারবেন। ইভেন আরেকটা মজার জিনিস আপনাদেরকে আমি বলি, এটা তো একটু ভিন্নভাবে একটু স্মার্টলি লেখা। আমি যখন পড়াশোনা করে আসছি তখন তো হচ্ছে গিয়ে আমার এত ধ্যান ধারণা ছিল না, আমি বই থেকে পড়তাম। আমি আমার জীবনে, আমি বইটার নাম বলবো না, বাট বইটা কথা শুনলে আপনারা সবাই চিনবেন, একটা সবুজ রঙের মলার দেওয়া বই, বইটা কার আপনারা জানেন। ওই বইতে আমি অ্যাপ্লিকেশনের একটা স্ট্রাকচার পড়ে আসছিলাম, আমি সারা জীবন ওটাই ব্যবহার করছি। কি জানেন, যে on the circumstances stated above we pray and hope that your honor would be kind enough to resolve this problem and oblige thereby। জাস্ট এতটুকু। এবং এই একটা জিনিস আমি শিখছি বোধহয় ক্লাস 7-এ থাকতে, এবং ক্লাস 12 পর্যন্ত এইচএসসি সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি এই একটা জিনিসই অ্যাপ্লাই করে আসছি, আর কিচ্ছু করিনি। এবং প্রত্যেকবারই আমি একটা মোটামুটি মার্ক কিন্তু নিয়ে আসছি, এবং আমার এখানে কখনো মার্কও কাটা নেই। তাহলে বুঝতে পারছেন যে আপনারা যদি শুধুমাত্র এতটুকু মেমোরাইজ করতে পারেন, বা হচ্ছে যে ইট উইল হেল্প আস আ লট, অথবা হচ্ছে অবলাইজ দেয়ার বাই, বা হচ্ছে এই অংশটা উই হোপ ইউ উইল কাইন্ডলি কনসিডার রিকোয়েস্ট এন্ড টেক অ্যাকশন সুন, জাস্ট এতটুকু একটু মনে রাখেন, আপনার এখানে কিন্তু 1 মার্ক হয়ে অলরেডি বসে আছে। তারপর আপনি ফিনিশিং দিয়ে জিনিসটা ক্লোজ করে দিচ্ছেন। জাস্ট এতটুকু করতে পারলেই অ্যাপ্লিকেশনে আপনি যদি 8 অন্তত না পান তাহলে স্যার 8 পাবে স্যার। আচ্ছা, তাহলে আর কিছু না, এইভাবে যদি লেখো তোমরা 8 নিশ্চিত পাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে। আশা করি তোমরা কিছুটা
কনফিডেন্স তোমাদেরকে আমরা বাড়াইতে পারছি। হ্যাঁ। আর হচ্ছে আমরা শুধু আসলাম, বক বক করলাম, কথা বললাম, চলে গেলাম, এমনটা না। তোমরা যারা লাস্ট এই 32 মিনিট, স্যার 33 মিনিট হয়ে গেল, 33 মিনিট আমাদের সাথে ছিলা, তোমাদের প্রত্যেকের জন্য এই সবগুলো প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশনের অ্যান্সার কমেন্ট বক্সে পেয়ে যাবা। রাইট। তাহলে স্যার আমরা ওদের সাথে আজকের মতো তাহলে এখানেই সমাপ্তি। এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের ফিনিশিং, অ্যাপ্লিকেশনের ফিনিশিং। ইরুকাটম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।